ত্রিশক্তি সংঘর্ষ বুঝতে গেলে প্রথমে একটা জায়গা দেখতে হবে, সেটা হচ্ছে কানৌজকে কেন্দ্র করে। ঠিক আছে, তাহলে এই যুদ্ধটা হয়েছিল পাল, বাংলার পাল, প্রতিহার আর রাষ্ট্রকূটদের মধ্যে। এবার তোমরা একটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। তার মধ্যে দেখো এই যে এইটা আমাদের হচ্ছে রাষ্ট্রকূটদের ম্যাপ। বুঝতে পারছি যে রাষ্ট্রকূট এম্পায়ার কতটা ম্যাপ দেখে। এটা হচ্ছে আমাদের প্রতিহারদের ম্যাপ, প্রতিহারদের এম্পায়ার। আর এটা হচ্ছে পাল সাম্রাজ্যের এম্পায়ার। এবার এই তিনটা এম্পায়ারের হচ্ছে কমন পয়েন্ট, সেটা কোথায়? কানৌজ। রাষ্ট্রকূটদের একদম এম্পায়ারের লাস্ট, প্রতিহারের মোটামুটি মাঝখানে, পালদের মোটামুটি শেষের দিকে। তাহলে এইরকম সেন্টার জায়গা কানৌজ। কানৌজ দেখতে পাচ্ছ? এই দেখো কানৌজ দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার। কানৌজ জায়গাটা। ওকে, পয়েন্ট দেখতে পাচ্ছ? তাহলে এই জায়গায় কি হচ্ছে, কানৌজ তিনটে মানে বড় যে শক্তি তাদের কেন্দ্রবিন্দুতে বা তাদের সেন্টারের মধ্যে রয়েছে কানৌজ। এবার হচ্ছে যে কানৌজ নিয়ে এত গন্ডগোল কেন? তার কারণ দেখো, এটা ছাড়াও তো আরো কিছু হতে পারতো, কিন্তু কানৌজ নিয়ে গন্ডগোল কেন? কারণ কানৌজের যে পজিশন, যেটা ট্রেডের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে এদিক থেকে কেউ আসার সময় কানৌজ হয়ে এদিকে যেতে হয়, বা আমাদের যখন মানে গুজরাট থেকে কিছু যায় তখন ভায়া কানৌজ হয়েই উত্তর দিকে যায়। ফলে কানৌজ হচ্ছে ইম্পর্টেন্ট ট্রেডিং সেন্টার। ফলে এই জায়গায় যার কন্ট্রোল হবে সে প্রচুর পরিমাণে রেভিনিউ কালেক্ট করতে পারবে। এই জন্য কানৌজকে নিয়ে গন্ডগোল হয়েছিল। আর কানৌজকে নিয়ে গন্ডগোল, এটা তিনটে জেনারেশন মধ্যে সংঘর্ষ হয়েছিল। প্রথম দেখো, এই যে হর্ষবর্ধনের সময়কালে আমরা জানি কানৌজ উত্তর ভারতের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল। কারণ কি? কনৌজ ছিল একটা বিখ্যাত ট্রেডিং সেন্টার, যেটা বললাম। এর ফলে কি হলো, যখন ষষ্ঠ শতকে, অষ্টম শতকে, মানে অষ্টাদশ শতকের শেষের দিকে কি হলো, কনৌজের প্রভাবের জন্য বাংলা থেকে পাল, মালব আর রাজপুতানা থেকে প্রতিহার, আর আর দক্ষিণাত্য থেকে রাষ্ট্রকূটদের মধ্যে সংঘর্ষ দেখা দিল। এই সংঘর্ষটাই আমাদের কাছে পরিচিত গুরুত্বপূর্ণ ত্রিশক্তি সংঘর্ষ নামে। বুঝতে পারছি কোন জায়গায় কেন্দ্র করে? কনৌজকে কেন্দ্র করে। কনৌজ কেন? তার কারণ কনৌজটা বেসিক্যালি তিনজনেরই কমন পার্টের মধ্যে ছিল। এটা আমাদের তিনটে ফেজ বা তিনটে পর্বতে আমরা এই যে আন্দোলনটাকে দেখতে পাই। থ্রি ফেজ, তিনটে ফেজের মধ্যে আমরা এটা দেখতে পাই। প্রথম পর্ব ছিল পাল রাজা ধর্মপালের সময় আর প্রতিহার রাজা বৎসরাজের মধ্যে। কারণ দেখো, এই যে কানৌজটা কাদের বেশি ক্লোজ দেখো, পালের কাছাকাছি আর প্রতিহারদের কাছাকাছি। তাহলে এদের দুজনের কমন ইন্টারেস্ট কনৌজের প্রতি বেশি। রাষ্ট্রকূটদের কিন্তু একদম সাইডে। বুঝতে পারছি। ফলে গন্ডগোল সবসময় প্রথম থেকে লাগে প্রতিহারদের সঙ্গে পালদের। পরে রাষ্ট্রকূট এসে এর মধ্যে ইন্টারফেয়ার করে, কারণ রাষ্ট্রকূটের একদম শেষের দিকে, মানে একদম, মানে যাকে বলবো একদম এন্ড, সেই পয়েন্টে কনৌজ রয়েছে। তাহলে প্রথম থেকে গন্ডগোল কাদের মধ্যে? পাল রাজা, পাল আর প্রতিহারদের মধ্যে। তাহলে পাল রাজা ছিল ধর্মপাল আর প্রতিহার রাজা ছিল বৎসরাজ। এদের মধ্যে গন্ডগোলটা, কনফ্লিক্টটা শুরু হয়েছিল। এটা ফার্স্ট ফেজ, ফার্স্ট জেনারেশন। তাহলে ধর্মপাল চেয়েছিল বেসিক্যালি যদি কনৌজ তার আন্ডারে আছে তাহলে পূর্ব ভারতে ক্ষমতা প্রতিষ্ঠা করে। কনৌজে প্রভাব প্রভাব বিস্তার করতে চেয়েছিল। পাল রাজা আমরা জানি খুব অ্যাম্বিসিয়াস ছিল, গোপালের পরে ধর্মপাল পালদের মধ্যে গুরুত্বপূর্ণ শাসক ছিল। তো পাল রাজা ছিল পূর্ব ভারতে যেমন রয়েছে, সেরকম উত্তর ভারতে কনৌজে তার প্রভাব বিস্তার করতে চেয়েছিল। আর বৎসরাজ চেয়েছিল কি, মালব আর রাজপুতানার পরে সে দেখো, মানে প্রতিহার যারা আছে তারা দেখো এগোচ্ছে কোন দিকে? প্রতিহাররা এগোচ্ছে তোমার হচ্ছে ডান দিকে। প্রতিহাররা দেখো এগোচ্ছে ডান দিকে, আর পালরা এগোচ্ছে বাম দিকে। তাহলে মাঝামাঝি জায়গায় কে পড়ে যাচ্ছে? কনৌজ পড়ে যাচ্ছে। কনৌজ হলো সংঘর্ষের কারণ। সেই কথাই বলা হয়েছে যে দুজনেই কনৌজের উপরই প্রভাব বিস্তার করতে চেয়েছে। এবার তাহলে লড়াইটা কোথায় হবে? গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল। তো গঙ্গা যমুনা দোয়াব কি কারণ? কনৌজের উপর দিয়ে গঙ্গা নদী গিয়েছে। তার হচ্ছে যে আমরা ডেল্টা অঞ্চল আমরা বলে থাকি, দোয়াব অঞ্চল, সেই জায়গায় যুদ্ধ হলো কার? বৎসরাজের সঙ্গে ধর্মপাল। মানে প্রথম যে বৎসরাজ, প্রতিহার এবং পালের মধ্যে হলো। তাহলে সেখানে যুদ্ধে পরাজিত হলো কে? ধর্মপাল। ধর্মপাল পরাজিত হলো। আর বৎসরাজ যে ছিল তিনি কি হলো, যে প্রতিহাররা জিতে গেল। তাহলে জিতে গেলে তাহলে কনৌজের সিংহাসন কার হাতে যাবে? প্রতিহারদের হাতে যাবে। তাহলে প্রতিহারের জায়গায় বৎসরাজ সেই জায়গায় বসালো তার অনুগত ইন্দ্রায়ুধ। ইন্দ্রায়ুধকে বসিয়ে দিল যে তুই থাক এখানে। এবার তখন এবার হচ্ছে মানে খেলার মধ্যে এলোকে রাষ্ট্রকূটরাজ ধ্রুব। তাহলে ধ্রুব এবার এন্টার করবে এখানে।
কারণ দেখবে রাষ্ট্রকূটদের একদম শেষে ছিল, দেখলো ওরা লড়ছে, লড়ুক, আমি এখন থাকি, আমি একটু পরে যাব। তাহলে রাষ্ট্রকূটের ধ্রুব তখন দেখলো যে ওদের মধ্যে লড়াই হয়েছে, প্রতিহার জিতে গেছে, তখন রাষ্ট্রকূটের ধ্রুব এলো। সে কি করলো, উত্তর ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বৎসরাজের বিরুদ্ধে যুদ্ধ করলো। এবং এই জায়গায় যুদ্ধ ছিল বান্দ্রার যুদ্ধ, ব্যাটেল অফ বান্দ্রা। সেখানে বৎসরাজকে পরাজিত করলো। তাহলে বৎসরাজ এখানে হেরে গেল। ফলে বৎসরাজ রাজপুতনার মরুভূমিতে আশ্রয় নিল। ফলে এখান থেকে যুদ্ধে কে জিতলো? ত্রিশক্তি সংঘর্ষের ফার্স্ট ফেজে জিতে গেল কে? রাষ্ট্রকূট ধ্রুব। তাহলে যখন ধ্রুব আবার ধর্মপালের জায়গার দিকে অগ্রসর হলো, ধর্মপালকে পরাজিত, কারণ প্রতিহারকে পরাজিত করে দিয়েছে। এবার রাষ্ট্রকূট চাইবে কি ধর্মপালের বিরুদ্ধে, তখন ধর্মপাল আগেই বললো, না বাবা, আমি তো হেরেই গেছি, আমার তো প্রয়োজন নেই বাবু, আমি হেরে গেছি, অসুবিধা নেই। ধ্রুব বললো, স্যাটিসফাইড হয়ে গেল, ওকে ঠিক আছে, হেরে গেছে যখন স্বীকার করে নিচ্ছে, হেরে যাওয়া ব্যক্তিকে আর কি হারাবো। সেই জন্য সে কি করলো, ডেকান বা দাক্ষিণাত্য তার জায়গায় আবার ফিরে চলে এলো। তখন ধর্মপাল কি করলো, অলরেডি আবার কনৌজ অধিকার করে নিল। কনৌজ কেন অধিকার করলো? কারণ প্রতিহারদের অলরেডি ধ্রুব পরাজিত করে দিয়েছে। ধর্মপাল কি করলো, কনৌজ দখল করলো। সেই জায়গায় বসালো চক্রায়ুধকে। তাহলে চক্রায়ুধকে, এখানে ছিল ইন্দ্রায়ুধ। ইন্দ্রায়ুধ হচ্ছে বৎসরাজের অনুগত, আর চক্রায়ুধকে ধর্মপালের অনুগত। সিংহাসনে বসে গেল। আমরা পড়েছি অলরেডি খালিমপুর তাম্র শাসন, যেটা থেকে আমরা পাল রাজাদের সম্পর্কে জানতে পারি। সেখান থেকে আমরা জানতে পারি যে উত্তর ভারতের সকল রাজারা কনৌজের এই দরবারে ধর্মপালের সার্বভৌমত্ব মেনে নিয়েছিল। কারণ পাল, খালিমপুর তাম্র শাসন পাল রাজাদের সম্পর্কে লেখা, ফলে পাল রাজাদের সম্পর্কে ভালোই লিখবে। তাহলে এখান থেকে হলো ফার্স্ট ফেজ। প্রথম ফেজে এই গন্ডগোল, বলো প্রথম ফেজ টোটালি ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে ফার্স্ট ফেজ? হ্যাঁ স্যার। ওকে, এবার আসি আমরা সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ দ্বিতীয় পর্বে কি হলো, সেটা হচ্ছে নবম শতকের প্রথম দিক। এবার প্রতিহার রাজ এলো দ্বিতীয় নাথ ভট্ট। সে এন্টার করছে প্রতিহার এখানে। সে কি করছে, অন্ধ্রপ্রদেশ, সিন্ধু, বিদর্ভ, কলিঙ্গ এদের সাথে মিত্রতা করলো। কলিঙ্গ মানে আজকের দিনে আমাদের উড়িষ্যা। মিত্রতা করে কনৌজ আক্রমণ করলো। আর কনৌজের সিংহাসনে তখন কে বসেছিল? চক্রায়ুধ বসেছিল। সেই চক্রায়ুধকে পরাজিত করলো। মানে প্রতিহাররা আবার এখানে এন্টার করলো, কারণ প্রতিহাররা দেখো প্রথমটা হারালো, কিন্তু তো এরা যখন আবার সেই গন্ডগোলটা করলো, তখন সেকেন্ড ফেজ শুরু হলো। এবার প্রতিহারদের যে ফলোয়ার, মানে যেখানে লেখা রয়েছে সেটা হচ্ছে যোধপুর লিপি। সেখানে প্রতিহারদের সম্পর্কে লেখা রয়েছে। সেখানে দ্বিতীয় নাগভট্ট, সেখানে বলা হয় যে ব্যাটেল অফ মুঙ্গের হয়েছিল, সেখানে ধর্মপালকে পরাজিত করেছে। তাহলে ধর্মপালকে আবার পরাজিত করলো কে? প্রতিহারদের যে আমাদের হচ্ছে তোমার এই বৎসরাজের পুত্র, তোমার হচ্ছে দ্বিতীয় নাগভট্ট, সে কি করলো, ধর্মপালকে আবার পরাজিত করলো। তাহলে ধর্মপাল সেকেন্ড টাইম আবার পরাজিত হলো। কিন্তু আবার দেখো, সেই লাস্ট এন্ট্রি কে মারলো? রাষ্ট্রকূটের তৃতীয় গোবিন্দ। সে আবার দেখো শেষে আবার এন্টার করলো, করে এই যে দ্বিতীয় নাগভট্ট ছিল, সেই দ্বিতীয় নাগভট্টকে প্রতিহার রাজা, তাকে আক্রমণ করে পরাজিত করলো, দিয়ে কনৌজ অধিকার করলো। তারপর নাগভট্ট আবার নিজের রাজ্যে ফিরে চলে গেল। তাহলে ভালো কথা। সে যখন আবার ফিরে চলে গেল, ধর্মপাল কি করলো, সেই জায়গায় আবার হচ্ছে, এখানে বলা হয়েছে যে রাষ্ট্রকূট প্রশস্তিতে বলা হয়েছে ধর্মপাল আর নাগভট্ট দুজনেই হচ্ছে এই যে তৃতীয় গোবিন্দের বশ্যতা স্বীকার করেছিল। মানে যেরকম আগে করেছিল, সেই আগের মতো দুজনেই নাটক করলো। রাষ্ট্রকূটের তৃতীয় গোবিন্দ যে পরাজিত করলো, তার কাছে দুজনেই বশ্যতা স্বীকার করলো। ফলে রাষ্ট্রকূট যখন চলে গেল, আবার কি করলো ধর্মপাল, আবার সেকেন্ড টাইমে কনৌজকে আবার পুনরায় দখল করলো। মানে আগের মতো ব্যাপারটা সেম, যখনই ফিরে গেল তখন আবার দখল করলো। তাহলে পালদের ব্যাপারটা বুঝতে পারছো, পালরা বেশ মজায় ছিল। যখনই রাষ্ট্রকূট আসছে তখনই ল্যাজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে, রাষ্ট্রকূটে চলে যেতে আবার সঙ্গে সঙ্গে এখানে দখল করছে। ভালো কথা। এবার এখানে হয়ে গেল সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ এখানে কমপ্লিট। এরপর আসবে থার্ড ফেজ। থার্ড ফেজটা শুরু হয় যে যেটা শেষ পর্যায়ে ধর্মপালের মৃত্যুর পর, যখন তার পুত্র দেবপাল সিংহাসনে বসল। এবার দেবপালের যে তাম্র শাসন, সেখান থেকে আর হচ্ছে গুরবার মিশ্রের লেখা থেকে আমরা জানতে পারি যে উত্তর ভারতে দেবপালের আধিপত্য ছিল। দেবপালকে আমরা জানি পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজা, দেবপালকেই কনসিডার করা হয়। কিন্তু তখন প্রতিহার রাজা কে ছিল? মিহির ভোজ, বা যাকে আমরা প্রথম ভোজ বলে থাকি। প্রথম ভোজ সিংহাসনে বসলো প্রতিহার দিক থেকে। তাহলে সিংহাসনে, আর প্রথম ভোজের যে সম্পর্কে জানা যায়, গোয়ালিয়র লেখক প্রত্যেকেরই, এইগুলো আমরা জানি, প্রত্যেকের সময় বিভিন্ন লেখ রয়েছে। সেখানে বলা যায় যে মিহির ভোজ দেবপালকে পরাজিত করেছিল এবং কনৌজে অধিপত্য স্থাপন করেছিল। কিন্তু দেবপালের আবার বাদল লেখতে সেখানে বলা আছে না, দেবপাল পরাজিত হয়নি, তোমার হচ্ছে মিহির ভোজ পরাজিত হচ্ছে।
মানে যে যার মানে বুঝতেই পারছো, যে যার সম্পর্কে সেই লিখবে। কিন্তু আবার দেখো এন্টার করলো কে, রাষ্ট্রকূজটা দ্বিতীয় ধ্রুব, সে এন্টার করলো। এবার সে কি করলো, ধ্রুব আর তৃতীয় কৃষ্ণ, তারপরে তৃতীয় কৃষ্ণ, দুজনের হাতেই প্রথম ভোজ, মানে প্রতিহার রাজা যে প্রথম ভোজ, সে কি হলো, পরাজিত হলো। এরপর যখন দেবপালের মৃত্যুর পরে পালরা, এবার এখানে দেখো, এবার এই জায়গায় একটা গন্ডগোল, কেউ বলছে দেবপাল জিতেছে, কেউ বলছে প্রথম ভোজ বা মিহির ভোজ জিতেছে। এবার দেবপাল যখন এরপরে মারা যায়, তখন প্রতিহার রাজা যে ভোজ, প্রথম ভোজ, সে কি করে, মানে দেবপালের পরে ছিল নারায়ণ পাল, সেই নারায়ণ পালকে পরাজিত করে কি করলো, মগধ পর্যন্ত নিজ সাম্রাজ্য বিস্তৃত করলো। তাহলে ফাইনালি প্রতিহারদের যে হোল্ড কাদের হাতে রইলো, মানে ফাইনালি কনৌজের হোল্ড কার হাতে রইলো প্রতিহারদের হাতে রইলো। কি বললাম, বোঝা গেল? মিহির ভোজের সময় থেকে প্রতিহারদের হাতে রইলো। বলো, বুঝতে পারলে না পারলে না? ত্রিশক্তি সংঘর্ষ ক্লিয়ার হয়েছে আশা করি। ক্লিয়ার তো? কত, সরি, কত খ্রিস্টাব্দে অ্যানি বেসান্ট প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন? 1917 স্যার। 1917, ভেরি গুড। 1917। বাকিরা উত্তর দেবে, বাকিরা উত্তর দেবে। আচ্ছা, নেক্সট বলো তো। আচ্ছা, এটা চম্পা বলবে, হ্যাঁ। কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসে প্রথম পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়? বা কোন সেশন, যে কোনো একটা বললেই হবে। স্যার লাহোর অধিবেশন। লাহোর অধিবেশন কোথায়, কত সালে? 1928। 28 না 29 বাবা? 29 1928। স্যার, 29। 29, ঠিক আছে, 1929। তাহলে উত্তর দাও। বাকি একজনের যে বললো সেই উত্তর দিচ্ছে এরকম না, উত্তর সবাই দেবে। আচ্ছা বলো তো। উম, আচ্ছা, আচ্ছা বলো। আহ কোন অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম সভাপতি হন? বলো, বলা উচিত। 1938, ওটা হরিপুরা না ত্রিপুরা, আমার সবসময় ভুলে যাই বলো। কোনটা হবে, বাকিরা কি বলছো? 1938 স্যার, হরিপুরা না ত্রিপুরা, এই দুটোর মধ্যে যে। বাকিরা কি বলছো? কেউ উত্তর দিচ্ছ না কেন? এ বাবা, হরিপুর অধিবেশন। স্যার প্রথমটা মনে হরিপুর, তারপর না, এটা ভুলে যাচ্ছি। হরিপুর, হরিপুর অধিবেশন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা বলো হচ্ছে, উম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন? এস এন ব্যানার্জি। এই বাকিরা চুপচাপ কেন? কার্তিক, উত্তর দাও। স্যার 1895, 10 বছর পর তো হয়েছিল। 1895। আচ্ছা বাকি কার্তিক কি এমনি বসে আছো নাকি? উত্তর দাও, অ্যান্সার করো, নাহলে বেরিয়ে যাও ক্লাস থেকে। চুপচাপ বসে থাকার কোনো প্রয়োজন নেই। আমার গলাটা তো শুধু শোনার জন্য বসে থাকবো, গলায় শুধু শোনার জন্য বসে থাকবো, দরকার নেই। এখানে হচ্ছে কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে না, নাচের কোনো শো হচ্ছে না। আমার গলায় উত্তর দিতে হবে। আমার গলায় স্যার প্রচুর কি- প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, নেক্সট।
তাহলে এনামুল বলবে, পরের উত্তরটা এনামুল বলবে। উত্তর চাই সবার কাছে। আচ্ছা বলো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? কলকাতা অধিবেশনে 1896। কলকাতা অধিবেশন 1896। কলকাতা অধিবেশন 1896। উত্তর দেবে, উত্তর দাও, বাকিটা উত্তর দাও। এগুলো সহজ প্রশ্ন, আমি কোনো টাফ কোশ্চেন যাচ্ছি না, বলছি না তো। আচ্ছা তারপরে বলো তো। বলছিলাম স্যার, হ্যালো বলো। বলো স্যার, বলো। আমি তো স্যার, আমরা স্যার বলেছিলাম আপনাকে টপিক গুলো আমাদের সব তো ভুলে গেছে, আমাদের সেই এক মাস থেকে আলোচনা করতে দিলে ওই কথাটা তো আমরা বলেছিলাম। এক মাথা থেকে মানে পর সব পর পর। হ্যাঁ, আমাদের সব আমাদের সব তো Okay. গুলিয়ে জলফন হয়ে গেছে, মানে আমি জানি না অন্যান্যদের কেমন সমস্যা, আমার সমস্যাটাই আমি বলছি। আর তারপরে আমাদের তো এই মিডেইভেলটা খুব দ্রুত সারা হয়েছে, মিডেইভেলটা ইলিয়াস শাহী, হোসেন শাহী, ওগুলো হচ্ছে আমাদের, ওগুলোর ভিতরে ডিপলি আমরা ঢুকতেই পারিনি, জাস্ট পরীক্ষার জন্য একবার করে পড়ে চলে গেছি ওগুলো। জানি না আচ্ছা অন্যান্যদের কেমন সমস্যা, আমার তো প্রচুর সমস্যা আছে দেখছি, যখন কোশ্চেন সলভ করতে যাই আমার তো প্রচুর আটকে যায়। আচ্ছা, তাহলে কি তা- মিডিয়েভেলটা একবার রিপিট হবে কোনটা? মোটামুটি আমরা স্যার, যে মডার্নটা করছিলাম, মডার্নটাই প্রথম থেকে করলে ওটাই ভালো হচ্ছিল, ওটাই তারপরে পরীক্ষা যেমন হচ্ছিল, পরীক্ষা চলছিল, তারপরে ওটাই ওরকম ভাবে আপনি যেমন প্রথম থেকে শুরু করেছিলেন ওটাই আমার মনে হয় এবার কি বেটার জানো হয়েছিল। তো, মানে অলরেডি একবার পড়া হয়ে গেলে তারপর যখন আবার একই জিনিস রিপিট করবে না, মানে পর পর করবে না, ভালো লাগবে না। মানে একটু মিশিয়ে মিশিয়ে করো, তাহলে কি হবে, টপিকের মধ্যে নতুনত্ব আসবে, মানে পড়তে পড়তে ভালো লাগবে। একদম যদি বলো একদম স্যার সে প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত, কি হবে জানো, বোরিং লাগবে, বুঝতে পারছো? মানে প্রথম যখন পড়বে তখন ঠিক আছে, রিভিশন করতে গেলে না মানে একই কন্টিনিউয়েশন যদি পর পর পড়ো না, বোর লেগে যাবে, বুঝতে পারছো? ঠিক আছে, যেগুলো যেগুলো টপিক বলবে সেগুলো তারপরে রিপিট করবো, কোনো অসুবিধা নেই, মানে ঘুরে আবার পড়বো সেটা ঠিক আছে, মানে কিন্তু পর পর ধরো না, মানে মডার্ন ধরছেন স্যার, পর পর ধরে করুন, করো না, মানে এতে কি হবে জানো, ব্রেনের ক্যাপাসিটি কমবে, বুঝতে পারছো? হয়তো একটু মিডিয়েভেল করলে, একটু মডার্ন করলে, এরকম ভাবে করো, কিন্তু একসাথে পর পর ধরে করো না, মানে বোর লাগবে, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ কি বলছিলে, কেউ মানে পুতুল কিছু বলছিলে মনে হয়। হ্যাঁ স্যার, আমার ইউরোপের ইতিহাসটা একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ইউরোপে প্রচুর ইউরোপের সমস্যা ইতিহাস। হচ্ছে আমাদের, আমাদেরও আচ্ছা সমস্যা তাহলে, হচ্ছে কিছু। আচ্ছা ঠিক আছে, তাহলে ইউরোপটা কি একবার রিপিট করে দেবো? টপিক বলে দিবেন, ওইখান থেকে আমরা পড়লাম, যেখানে বুঝতে না পারবো সেখানে আপনি সলিউশন করে দিবেন। আচ্ছা বেশিরভাগটা একটু এমসিকিউ আর ওকে, তাহলে পরের দিন হচ্ছে ইউরোপেরই থাকুক, কি পড়বে, ফরাসি বিপ্লব না প্রথম বিশ্বযুদ্ধ কোনটা, না ফরাসি হচ্ছে থেকে, ইতালি জার্মানির ঐক্য কোনটা? ফরাসি বিপ্লব থেকেই হোক, প্রথম থেকেই হোক। তাহলে প্রথম হচ্ছে ফরাসি বিপ্লব আছে, ওকে। তাহলে পরের দিনের টপিক ফরাসি বিপ্লব ও নেপোলিয়ান, না একসাথে করবে না আলাদা আলাদা? বলো যেটা বলবে। যদি বলো নেপোলিয়ান আর ফরাসি বিপ্লব আলাদা আলাদা করবো তাহলে আলাদা, আর যদি বলে স্যার একসাথেই করে নেবো তাহলে একসাথে করবো, কোনো সমস্যা নেই, যা বলবো। আলাদাই হোক না। শুধু ফ্রেঞ্চ রেভলিউশন, আচ্ছা ঠিক আছে। পরের দিন টপিক ফ্রেঞ্চ রেভলিউশন, আমি এটা গ্রুপে দিয়ে রাখছি, ঠিক আছে। আচ্ছা এটা বলো তো, গান্ধী আরউইন চুক্তি চলাকালীন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বলো, যখন গান্ধী আরউইন প্যাক্ট চলছিল তখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু হবে। জওহরলাল নেহেরু, ভেরি গুড। না জেনেই বলেছো, বাট মনে রাখবে ওই সময় জেএল নেহেরুই ছিল। ওকে নেক্সট, পরেরটা। উম, আচ্ছা এটা বলো তো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছিল? ন্যাশনাল প্ল্যানিং কমিটি কোন অধিবেশনে হয়েছে? ত্রিপুরা অধিবেশন 1938।
এটা 1938-এ হরিপুর ছিল, ঠিক আছে, 1938-এ হরিপুর ছিল, 1939-এ ত্রিপুরি ছিল। এটা হচ্ছে হরিপুর। ওকে, 1938 হরিপুর, হরিপুর সেশন। এটায় সভাপতি ছিল কে? 1938-এ সুভাষচন্দ্র বসু তো ছিল। হ্যাঁ অবশ্যই, সভাপতি ছিল সুভাষচন্দ্র বোস, কিন্তু প্ল্যানিং এটা কমিটিটা গঠন করেছিল কে? নেহেরু। মনে থাকবে, জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিল 1938 হরিপুর, সভাপতি ছিল নেহেরু, মানে সরি আমাদের হচ্ছে কি বলে আহ, নেতাজি। দেশের কিন্তু সভাপতি। এই যে, হ্যাঁ, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিল মানে নেতাজি, কিন্তু এই প্ল্যানিং কমিটিটা গঠন করেছিল জওহরলাল নেহেরু। মনে থাকবে কথাটা, কি বললাম বোঝা গেল? প্ল্যানিং কমিটি 1938-এ অবশ্যই, সুভাষচন্দ্র বসু। ন্যাশনাল প্ল্যানিং কমিটি, দেখবে, দেখো, আচ্ছা দেখাচ্ছি। In which year national planning committee set up? Chairman of National Planning Commission was? বলো, দেখতে পেয়েছো? হ্যাঁ স্যার, 38। ওকে, ক্লিয়ার। এইটা হচ্ছে আসল ব্যাপার। পরের ব্যাপারটা আলাদা, সেটার আর প্রয়োজনীয়তা নেই। কিন্তু এটা হচ্ছে ব্যাপার, ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেটা হয়েছিল 1938। তারপর হচ্ছে তোমার চেয়ারম্যান, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল সুভাষচন্দ্র বোস, আর চেয়ারম্যান ছিল জওহরলাল নেহেরু। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট বলো আছে, এটা বলো, এটা আশা করি পারবে, যে সুভাষচন্দ্র বসু পদত্যাগ করার পর জাতীয় কংগ্রেসের সভাপতি কে হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র বসু। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, নো প্রবলেম। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখি। আচ্ছা বলো। আচ্ছা বলো, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে স্বরাজ কথাটি প্রথম ব্যবহার করা হয়েছিল তখন সভাপতি ছিলেন কে? 1906 সালে। বলো বলো বলো, কি বলছো বলো, উত্তর বলো। দাদা দাদা দাদাভাই নৌরোজি, 1906 সালে দাদাভাই নৌরোজি ছিল তখন। দাদাভাই নৌরোজি। কত সালে? 1906। 1906 প্রথম ব্যবহার করেন। নৌরোজি 1906। কোন সেশন ছিল? কলিকাতা মনে হয়। কলকাতা অধিবেশন ছিল, ঠিক আছে, ভেরি গুড, কলকাতা সেশন ছিল। আচ্ছা, ঠিক আছে, নেক্সট তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে লাস্ট প্রশ্ন, তারপর আরেকটা টপিক বলবো তোমরা। আহ, আচ্ছা, এটা বলো, লখনৌ চুক্তির সময়কালীন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। অম্বিকাচরণ মজুমদার। কত সাল? 1916। অম্বিকা, অম্বিকাচরণ 1916, 1916। আচ্ছা, আরেকটা টপিক বলো, কি পড়েছো, বলো একটা টপিক বলো। আলোচনা দরকার, আলোচনা না করলে হবে না, আলোচনা করতে হবে, বলো আরেকটা টপিক বলো, যে কোনো মিডিয়েভেল বলো, এনসিয়েন্ট বলো, যে কোনো জিনিস বলো। বলো চম্পা, বলো একটা টপিক বলো,
পুতুল সেটা বললো, চম্পা বলো টপিক, বলো বলো। স্যার ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন মানে একদম শেষ, লাস্ট একদম এতে, মানে 1942-এর পরে জানতে বলতে চাইছো ওটা, 1942 এর পরে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। উম, উম, ভারত ছাড়ো আন্দোলন পার্টিকুলারলি, আচ্ছা বলো তাহলে। আচ্ছা বলো। উম, ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব গৃহীত হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন? বলো, ভারত ছাড়ো আন্দোলনের যে প্রস্তাব গৃহীত হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশন? পারবে না বলতে হবে? 1941 থেকে 45 মানে জাতীয় কংগ্রেস তো কোনো অধিবেশনই হয়নি আমার মনে হয়। আচ্ছা, তাহলে হয়নি, তাহলে কি এই প্রস্তাব কি গৃহীত হয়নি কংগ্রেসে? তাহলে হলো কি এখন করে? সভাপতি তখন সভাপতিত্ব পদে রয়ে গেছিলেন মৌলানা আব্দুল কালাম আজাদ। তাহলে এটার কি বলবে, কোশ্চেনটার উত্তর কি দেবে? জানা নেই। আচ্ছা, আমি অপশন দিচ্ছি: বোম্বে, মাদ্রাজ, কলকাতা, এই তিনটার মধ্যে বলো। মনে হচ্ছে বোম্বে হবে। স্যার মনে হচ্ছে বোম্বে বোম্বে হবে। হবে, একদম বোম্বে হবে, ঠিক আছে। বোম্বেতে হবে কি, এটা হচ্ছে নিখিল ভারত নিখিল কংগ্রেস ভারত কমিটি, ঠিক আছে, এটা ছিল 8 অগস্ট 1942। এখানে কিন্তু জাতীয়, কিন্তু এই যে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবকে কি প্রস্তাব বলা হয়, কি পরিকল্পনা বলা হয়? ওয়ার্ধা পরিকল্পনা বলা হতো। একদম, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবকে, ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবকে ওয়ার্ধা পরিকল্পনা বলা হয়। কেন স্যার, যদি বলা হয় তখন কি বলবে? আমি কি বলো বলছিলাম, হ্যালো বলো হ্যালো বলো বলো। আমি বলছিলাম আপনার নোটসটাই আমি যেটা পড়েছিলাম, নাইনটিন হুম, 41 থেকে 45 মানে কংগ্রেসের কোনো অধিবেশনই হয়নি, তখন সভাপতি ছিলেন মৌলানা আব্দুল কালাম আজাদ। হুম। মানে আমি এই কোশ্চেনটা বুঝতে পারছি না যে কোন অধিবেশনে গৃহীত হয়েছিল, আমি হুম, এটা কোথাও দেখিও নি। কোথাও দেখোনি? তাহলে বোম্বেতে যে সেশনটা হয়েছিল নিখিল ভারত কংগ্রেস কমিটি, সেটা কি ছিল? সেটা কি ছিল? 8 অগস্ট 1942 এটা কি হয়েছিল তাহলে? কারণ এটা ছিল বিশেষ অধিবেশন কংগ্রেসের, এটা ছিল বিশেষ অধিবেশন 8 অগস্টে বোম্বেতে। আর এই অধিবেশন হওয়ার পরেই সবাইকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল 8 অগস্ট। ওকে। আর এই যে ওয়ার্ধা পরিকল্পনা কবে হয়েছিল? এই ওয়ার্ধা পরিকল্পনা কিসে হয়েছিল? নাইনটিন কংগ্রেসের ফোরটি ওয়ার্কিং কমিটির বৈঠক, বুঝতে পারছো? এটা কবে হয়েছিল ওয়ার্কিং কমিটির বৈঠকটা? এটা ছিল 14ই জুলাই। জুলাই ওই জুলাই। 1942। তার মানে কোনটা আগে হয়েছিল? অবভিয়াসলি ওয়ার্ধাটা আগে হয়েছিল। এই জন্য ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবকে ওয়ার্ধা পরিকল্পনা বলা হয়। এবার এখানে প্রশ্ন আসবে একটা,
যে ভারত ছাড়ো আন্দোলনের কথা গান্ধীজি প্রথম কোথায় ব্যক্ত করেছিলেন? মানে কোন পত্রিকায়? হরিজন 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 পত্রিকায়। পত্রিকায় স্যার। হরিজন পত্রিকায়। হরিজন সেটা হচ্ছে পত্রিকায়। কবে, কত তারিখ? 1942 26 এপ্রিল মনে হয় সম্ভবত। ভেরি গুড, 26শে 15ই এপ্রিল। আচ্ছা, একদম ঠিক, 1942। তার মানে দেখো, এপ্রিলে গান্ধীজি আগে বলে দিল, তারপরে ওয়ার্ধা পরিকল্পনা হলো, তারপরে গৃহীত কি হলো। 15ই মে হবে না? না, 15ই মে কেন হবে? 26শে এপ্রিলই হবে, মে হবে না তো বাবা। ঠিকই তো আছে, ঠিক আছে, ঠিকই আছে। সব গুলিয়ে যাচ্ছে আমার। গুলিয়ে তো যাবে বাবা, পড়তে হবে, ওই জন্য আমি পড়তে হবে। আমি আর নিচে প্রচুর সমস্যা হচ্ছে। তো পড়তে হবে বাবা। আচ্ছা, এবার হুম। একটা প্রশ্ন উত্তর দাও। ভারত ছাড়ো আন্দোলনের সময় প্রথম স্বাধীন সরকার কোথায় গড়ে উঠেছিল এবং কার নেতৃত্বে? প্রথম স্বাধীন সরকার। পারবে না? আমি কোনটা সেই বলবো? লোক লোকের নাম বলবো না সরকার কোথায়, সেই জায়গায় সরকারটার নাম বলবো? তোমাদের যে কোনো, আমি একটা বলবো, তোমাদের আরেকটা বলতে হবে। মানে সে সময় কি আসছেন, সে সময় তো ক্রিপ মিশন কার এসেছিল। নেতৃত্বে হয়েছিল সেই সরকারটা? তোমাদের হয় তার নাম বলতে হবে, নাহলে সেই সরকারটা বলতে হবে কোথায় হয়েছিল। পারবে না, কোনোটাই পারবে না? আচ্ছা মৌলানা আমি আবুল বলছি, কালাম আজাদ। আচ্ছা আমি তাহলে সরকারের নাম বলছি, তোমাদের লোকের নাম বলতে হবে। সরকার হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকার, তমলুকি। সতীশ চন্দ্র স্যার, সতীশ ভেরি চন্দ্র সামন্ত। চন্দ্র সামন্ত। সতীশ চন্দ্র সামন্ত। ভেরি গুড। সতীশ সতীশ চন্দ্র সামন্ত। বলো দেখি। উম, এখানে এই টপিকটার উপরে, আচ্ছা নেতাজি থেকে প্রশ্ন করব, একদম মনে নেই। হুম, হ্যাঁ করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন বলো, মানে ওটা ওর সঙ্গে সঙ্গেই আছে তো। উম, আচ্ছা বলো, নেতাজি কত খ্রিস্টাব্দে কলকাতা ত্যাগ করেছিলেন? এটা আমরা মহাবিনিষ্ক্রমণ বলি। কলকাতা ত্যাগ করেছিলেন। 1941। ডেটটা বলো তো। 1941 কত তারিখ? 17ই জানুয়ারি। ওকে, 17th জানুয়ারি। নেক্সট বলো দেখি। উম, বার্লিনে প্রতিষ্ঠিত নেতাজির বেতার কেন্দ্রের নাম কি ছিল? এটা সহজ করছি, 1942 খ্রিস্টাব্দে, যেখান থেকে নেতাজি মানে হচ্ছে গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিল। আজাদ বেতার কেন্দ্রের, হিন্দুস্তান। ভেরি গুড, বাহ বাহ বাহ, ভেরি গুড। আজাদ হিন্দুস্তান। বাহ, এই তো ভালোই পড়া হয়েছে, তাহলে টেনশন করছো কেন? কিছুই পড়া হয়নি।
তাহলে বলছো কি করে? হ্যাঁ বলছো তো ভালো উত্তর দিচ্ছ তো। এগুলো লাস্টের গুলো এক দুটো হয়েছিল পুরো তখন। সেটা এক দুটো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো, আমার তো সিঙ্গাপুরে সেই আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন কে? গঠন সিঙ্গাপুরে করেছিল আজাদ হিন্দ ফৌজ, সিঙ্গাপুরে, বলো। অপশন দিলে বলে দেবো। পেরে যাবে। আচ্ছা বলো, ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস। সিঙ্গাপুর, রাসবিহারী বোস। ক্যাপ্টেন মোহন সিং। না, হ্যাঁ, এটা বললে অবশ্যই রাসবিহারী বোস, সিঙ্গাপুর বললে রাসবিহারী বোস, ঠিক আছে। রাসবিহারী বোস। আজাদিন ফৌজ বললে তখন মোহন সিং হবে। হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজ বললে তখন মোহন সিং হবে। হ্যাঁ, সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ যদি বলা হয় তখন সেটা হবে রাসবিহারী বোস। আচ্ছা, ডেটটা বলতে পারবে কত তারিখে? 1 সেপ্টেম্বর 1942। নেক্সট বলো তো। উম, আচ্ছা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কত খ্রিস্টাব্দে কে গঠন করেছিল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। সুভাষচন্দ্র বোস তো হবেই। না 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 নেতাজি না, সুভাষচন্দ্র বোস। ওকে, সাল? আর মনে নেই। 1942। 42। 1942 ঠিক আছে, জাপানের হয়েছিল না? আচ্ছা, তারপরে বলো তো। আচ্ছা বলো বলছিলাম তো। স্যার। হ্যাঁ হ্যালো। বলো। বলো। আমার আমাকে ষোড়শ মহাজনের আমাকে প্রচুর কোশ্চেন আটকে দিচ্ছে স্যার, পরীক্ষা দিচ্ছিলাম। ষোড়শ মহাজন পদের। আচ্ছা ঠিক আছে, প্রচুর এটার পরে কোশ্চেন তারপরে। আটকে দিচ্ছে। ঠিক আছে, তারপরে তুমি প্রশ্ন করবে। এইটা আর দুটো করে দিই, তারপরে তুমি প্রশ্নগুলো করবে। এখানে আমি বলবো, আজকে হ্যাঁ? আজকেই বলবো, আজকে লেখা আছে এখন প্রশ্ন। না, আজকে খেলার পর দিনে বলবো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নগুলো করে রাখবে, হ্যাঁ আমাকে দেবে, লেখা বা আছে। হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে বা গ্রুপে ছবি তুলে পাঠাবে, যে কোনোটাই অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। অত অসুবিধা নেই। আচ্ছা বলো তো, আহ আজাদ হিন্দ ফৌজের গঠিত ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব দিয়েছিলেন কে? ঝাঁসির রানী ব্রিগেড, এরকম নেহেরু ব্রিগেড ছিল, আজাদ ব্রিগেড ছিল, এরকম ঝাঁসির রানী ব্রিগেড ছিল মেয়েদের জন্য, তার নেতৃত্ব দিয়েছিল কে? রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই, ভেরি গুড, খুব সুন্দর উত্তর। লক্ষ্মীবাই বেঁচে ছিল আর বাবা? লক্ষ্মীবাই কি কোথায় পেয়েছিল? উনি তো মারা গেছিলেন 57। সেই জন্যই তো বলছি যে তখন বেঁচে ছিল লক্ষ্মীবাই। তাহলে হিউরোজের হাতে কে মরলো বাবা ব্যাটেল অফ কালপিতে? লক্ষ্মীবাই যদি ছিল মহাবিদ্রোহের সময়। এটা কি বললেন, আর ওটা বলুন। আরে দাঁড়া বলছি, ভুল উত্তরটা। আজাদ হিন্দ ফৌজের গঠিত ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিল? ঝাঁসির রানী ব্রিগেড। লক্ষ্মী স্বামীনাথন, মনে পড়ছে? ইরানের প্রধান ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। আচ্ছা লক্ষ্মী দিয়েই তো ছিল, ওই জন্য ওটাই চলে এলো মন থেকে। লক্ষ্মী ঠিক ছিল আছে। আমি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বলো তো,
নেতাজির নেতৃত্বে কত খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা হয়েছিল? যেটাকে নটা দেশ সেই সময় স্বীকৃতিও দিয়েছিল, এই জন্য এটাকে কনসিডার করা হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নেতাজি বলা হয়। ঠিক আছে, কবে বলেছে? 1943। 1943 খ্রিস্টাব্দের ডেট বলতে হবে। 21শে অক্টোবর, 21st অক্টোবর 1943। আচ্ছা, তাহলে ঠিক আছে, এনসিএন থেকে কিছু জিজ্ঞেস করি। আচ্ছা, মহাজন পদ থেকেই প্রশ্ন করব। মহাজন মধ্যে পদ্মে পাঠাও, অনেকগুলো অপশন আছে প্রচুর। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আর কি টপিক আছে বলো, কার কি মনে পড়ছে? এরকম মাঝে মাঝে করতে হবে, বুঝলে, না হলে র্যান্ডম র্যান্ডম চেক করতে হবে মাঝে মাঝে, না হলে খুব সমস্যা। তাই না, মূল বলো। যা, কিছু বলবে, বলো বলো। আচ্ছা, কিছু তো বলছে না। আচ্ছা ঠিক আছে, ইউরোপের ইতিহাস থেকে কিছু প্রশ্ন করি, দাঁড়াও। আচ্ছা, বলো দেখি। কিছু সিম্পল প্রশ্নই জিজ্ঞেস করি, দেখি বলো তো। আচ্ছা, ফরাসি বিপ্লব থেকেই জিজ্ঞেস করি, একটু সহজ তো। পড়বে পরের দিন, অসুবিধা নেই, আমি আজকে কয়েকটা প্রশ্ন একটু জিজ্ঞেস করি। দেখি। ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। উম, আচ্ছা, বলো তো, সন্ত্রাসের শাসন কত কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? রেইন অফ টেরর যেটাকে বলি। 93 থেকে 93। হ্যাঁ, 1793 থেকে 1794। মান্থ বলাটা চাপের ব্যাপার, ঠিক আছে, মান্থ বলতে পারবে? না না, আবার আবার 1793 জুন ছিল, হ্যাঁ, জুন থেকে 2 জুন, স্পেসিফাই করে দিচ্ছি, 2 জুন 1793 থেকে 27 জুলাই, 27 জুলাই। বাট ডেটটা, ইয়ারটা বলেছো তাতেই ঠিক আছে, রেইন অফ টেরর। আচ্ছা, নেক্সট বলো তো। আচ্ছা বলো, আহ গিলোটিনে শিরচ্ছেদ হওয়া প্রথম ব্যক্তি কে ছিলেন? রাজা কি ফিলিপ গিলোটিন, নাকি যেন? অ্যান্সার হবে ডক্টর গিলোটিন। ডক্টর মানে গিলোটিন। হ্যাঁ। যে বানিয়েছিল সেই প্রথম তার শিরচ্ছেদ হয়েছে। মাথায় ঢুকেছে তো? এটা তাহলে কিছু বানানোর আগে বলো। গিলোটিনে গিলোটিনে যে হত্যা করা হতো, এটার হ্যাঁ, কারণটা আমি পড়েছিলাম, ভুলে গেছি কারণটা কি বলে। কারণটা যে কিছু না, কেন, সেই সময় মারার এটা হচ্ছে মানে ইয়ে ছিল, প্রসেস ছিল, অন্য কোনো ভাবে মারার থেকে এটা তো ভালো প্রসেস ছিল, সেফ না প্রসেস, কিছু সুন্দর। কিছু অপরাধ করলে তো হ্যাঁ, গিলোটিনে কিছু হত্যা অপরাধ করে। করলে একদম গিলোটিনই হত্যা হতো। এইটা আমি পড়েছি এক্সট্রা কোনো আলাদা, দু তিন এক্সট্রা দু কোনো তিন দিন কারণ? আগে পড়েছিলাম। একটা কি ছিল কারণ, আমি ভুলে গেছি, এর মধ্যে পড়েছিলাম 2-3 দিন আগে। আচ্ছা, ঠিক আছে, জানলে বলবে তাহলে। আচ্ছা, বলো তো। আমি বেরিয়ে যাচ্ছি, আমার ক্লাস আছে এবারে। আচ্ছা ঠিক আছে, বল। আহ, বলো তো, জাতীয় মহাসভা কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? 1792। 1792, 1792।
আচ্ছা, কত খ্রিস্টাব্দে ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয়েছিল? 21শে জুলাই নাকি 21শে জানুয়ারি? 21শে জানুয়ারি। ইয়ার? কি বল? ডেট মনে রেখেছো, সাল মনে নেই? রেন অফ 1793, কারণ রেন অফ 93। টেরর, রেন অফ টেররের শুরুর আগেই, মারার পর থেকে তারপরেই তো গন্ডগোলটা হলো। জাস্ট রেন অফ টেররের সময় এটা 1793। সহজ কোশ্চেন। নেক্সট বলো দেখি। আচ্ছা, আচ্ছা বলো তো, কোন কোন ফরাসি রাজা বলতেন আমার ইচ্ছাই আইন? ষোড়শ লুই না পঞ্চদশ লুই? আচ্ছা, কোন ফরাসি রাজা বলতেন আমি রাষ্ট্র? চতুর্দশ কোনটার লুই। উত্তর কি হবে? চতুর্দশ লুই। পঞ্চদশ লুই। কোনটা চতুর্দশ আর কোনটা হচ্ছে তোমার আরেকটা? আমি রাষ্ট্র হলো এটা চতুর্দশ লুই হবে। চতুর্দশ লুই। ওকে, আর আমি আমার ইচ্ছাই আইন কার? ষোড়শ লুই। ষোড়শ লুই এটা। ঠিক হ্যাঁ। আছে, একদম। যে ষোড়শ লুই, দুটো যেন না গুলিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, উম, নেপোলিয়ন থেকে একটা জিজ্ঞেস করি এটা প্রশ্ন। উম, আচ্ছা বলো তো, কনসুলেট শাসন কত খ্রিস্টাব্দে সমাপ্ত হয়েছিল? কনসুলেট। মনে আছে কনসুলেট শাসন? 1799 শুরু না হয়েছিল, 1805? শেষ? শুরু হয়েছিল 1799, শেষ 1804। 1805। 4 তাহলে অ্যান্সার হবে 1804। আমি টাইমটা এখানে বললাম 1799 থেকে 1804। কনসুলেট শাসন। আচ্ছা, এগুলো পরের দিন পড়া থাকবে, পড়ে রাখবে ভালো করে। পড়িয়ে রিভিশন করিয়ে দেবো, তার সাথে সাথে এমসিকিউ কিছু করাবো এক্সট্রা। আচ্ছা, আচ্ছা, আহ, আচ্ছা বলো তো, প্রেসবার্গের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? মনে আছে প্রেসবার্গের সন্ধি? 1805। 1805। 1805। ইম্পর্টেন্ট ছিল এটা।
ঠিক আছে, আজকে মোটামুটি এগুলোই থাক তাহলে। পরের দিনের পড়া আমাদের দেওয়া রয়েছে ফরাসি বিপ্লব। আচ্ছা, ফরাসি বিপ্লবের সঙ্গে নেপোলিয়ন দুটোই করবো, তাহলে অনেক ছোট হয়ে যাবে।